হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া। আজকে আপনাদের সাথে রাশিয়ার সূর্যমুখীর বাগান শেয়ার করব। আপনারা সবাই জানেন আমার বাবা মা এসেছে বাংলাদেশ থেকে, আজ প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে। তো ওদেরকে নিয়ে কাজের তাড়নায় কোথাও একটা দূরে যাওয়া হয় না, মাঝে মধ্যেই যখনই যাওয়া হয় অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়। তো আজকে ভাবলাম সূর্যমুখীর বাগান দেখাই ওদেরকে, কারণ রাশিয়াতে সূর্যমুখীর প্রচুর ক্ষেত, সেটা আপনারা সবাই জানেন। সেই কারণে সানফ্লাওয়ার অয়েল এখানে প্রচুর পাওয়া যায়, সানফ্লাওয়ার সিডস অনেক পাওয়া যায়। তো আমার বাবা মা আবার আসার সময় ট্রেন থেকে অনেক সূর্যমুখীর বাগান দেখেছিল। তো আমি আসার পর থেকেই বলছিলাম যাব, কিন্তু অলরেডি সামার শেষ হয়ে কিন্তু আমাদের অটাম শুরু হয়ে গেছে। বাট এবছর অনেকটা সামার অনেক এক্সটেনশন চলতেছে বলতে পারেন। এখনও প্রচুর গরম, তো আমরা সোয়েটার নিয়ে নিছি সাথে, কিন্তু কোনো কিছু আর গায়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, প্রচণ্ড গরম ছিল। তো ভাবলাম চলো, এখনও যেহেতু গরম রয়ে গেছে, হয়তো সূর্যমুখীর বাগানে সূর্যমুখী এখনও রয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বেরিয়েছি সূর্যমুখীর বাগান দেখতে বা সূর্যমুখীর ক্ষেত যেটাই বলেন, চারিপাশে শুধু কালো জমিই দেখতে পাচ্ছিলাম। কেন? কারণ অলরেডি এখন ঠান্ডা পড়ে গেছে, আর সূর্যমুখীর ক্ষেত হাইয়েস্ট থাকে আগস্ট মাস পর্যন্ত। আগস্টের মিডিল থেকে ওরা পুরো জমি একদম চাষ করে তুলে ফেলে। এই যে দেখেন, পুরো একদম কালো জমি দেখা যাচ্ছে, কোনো গাছ সূর্যমুখীর যে গাছগুলো সেগুলো পর্যন্ত নেই, একদমই সব ক্লিন করে ফেলছে। সব বলতে সব, কোনো ক্ষেত বাকি নেই, যে গমের ক্ষেত বা আলু ক্ষেত, সরিষে ক্ষেত, অনেক কিছুই এই যে রাস্তাটা দিয়ে গেলে পরে, কিন্তু ডান বাম কোনো দিকেই আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না, সবগুলো তুলে নিছে। এমনকি কিছুদিন পরে এখানেই আবার কার্পেট বিছিয়ে দিবে, বিশাল বড় বড় কার্পেটের মতো বিছিয়ে দিবে। ওই যে দূরে দেখা যাচ্ছে হয়তো গোল গোল কার্পেটগুলো, সেগুলোকে ওরা এই জমির উপর বিছিয়ে দেয়, যাতে উইন্টারে বরফের কারণে জমির উর্বরতাটা নষ্ট না হয়, এবং পরবর্তী বছরের জন্য অলরেডি তারা সারও কিছুটা ছিটিয়ে রাখে, যাতে জমি অলরেডি উর্বর হয়ে যায়। তো সূর্যমুখীর ক্ষেত দেখতে পারেনি তাই বলে কি দুঃখ পাবো? অবশ্যই না। সেই জন্য চলে আসলাম ঘুরতে ওই সূর্যমুখীর ক্ষেতের রাস্তা ধরেই। এখানে অনেক বড় একটা আপেল বাগান আছে। আমরা সবাই জানি শীতপ্রধান দেশে আপেল বেশি পাওয়া যায়, কিন্তু আমরা কিছুদিন আগেও একটা ব্লগে আপনাদের সাথে আবার শেয়ারও করেছিলাম অনেক বড় আপেলের বাগান। যে শহরটাতে গিয়েছিলাম সেখানে আপেল বাগান অনেক বেশি ছিল, বাট আমাদের সারাতোভে অনেক বিশাল একটা আপেল বাগান আছে। যদিও আমরা এই বাগানটাতে কখনো আসা হয়নি, তো এবছর বাবা মাকে নিয়েও আসলাম। আমাদেরও প্রথম দেখা হইলো এই বাগানটা, আর বাবা মায়ের প্রথম আপেল বাগান দেখা হইলো। তো দেখেন নিচে আপেল গাছ থেকে পড়ে আছে, আমাদেরকে ওরা পারমিশনও দিছে যে আপনারা গাছ থেকে পেরে নিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। নিচে দেখেন কত পরিষ্কার, এবং ওরা ওদের হাত দিয়ে আমাদেরকে পেরে দিচ্ছিল, প্লাস আমাদেরকে বলছিল তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। যদিও গাছে অনেক কম, ওরা বারবার বলছিল যে এই ক্ষেতের সব আপেলই বেশিরভাগই তোলা হয়ে গেছে অলরেডি, আপনারা কি দেখবেন। বাট অপোজিট সাইডে যে ক্ষেতটা ছিল সেটাতে ভরপুর ছিল, কিন্তু ওটাতে আমাদের ঢোকার পারমিশন ছিল না। তো এই বাগানগুলো কিন্তু কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, এটা হচ্ছে কোম্পানির আন্ডারে। সামনেই ওদের ফ্যাক্টরিও দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন সামনে বিশাল বড় ওদের ফ্যাক্টরি। তো এখান থেকে বাগান থেকে আপেল তুলে সেগুলোকে প্রসেসড করে, ধুয়ে পরিষ্কার করে একদম কিন্তু এখান থেকে দোকানে যায়। আর ওরা মিডিলে ওদের ফ্যাক্টরিটা করছে, এবং দুই পাশে হচ্ছে গিয়ে শুধু বাগান আর বাগান। আর ওই যে দেখেন আমরা গল্প করতে করতে কিন্তু একটা ট্রাক্টর চলেও আসছে, আপেল পেরে কর্মীরা নিয়ে সুন্দর ওখানে বসেই চলে আসছে। তো আমরা ভাবলাম চলো তাড়াতাড়ি গিয়ে দেখি, সেটাও একটু ভিডিও করি। আর আমার বাবা মা তো প্রচুর এক্সাইটেড ছিল, নিজেদের চোখে আপেল বাগান দেখতেছে, আপেল ধরে গাছ থেকে নিয়ে খেতে পারতেছে। দেখেন কতগুলো আপেল নিয়ে আসছে। আমরা যখন এসে গাড়িটা পার্কিং করি তখনও এরকমই আরেকটা ট্রাক্টর অনেকগুলো আপেল নিয়ে আসছিল। তো এই পাশের যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডারের ভেতরে যত গাছ, সেখান থেকে মোটামুটি বলতে পারেন 80%ই আপেল অলরেডি পাড়া শেষ ওদের, বিশাল জায়গা জুড়ে। যদি আমার ক্যামেরাতে পুরোটা শেষ প্রান্ত পর্যন্ত হয়তো উঠবে না। আর রাস্তার অপোজিটেও বিশাল বড় বাগান, তো সেখানে এখনও ওরা হাত দেয়নি, এখনও স্টার্ট হয়নি ওদের আপেল পাড়া, কিন্তু ওটাতে আমাদের ঢোকার পারমিশন ছিল না। আর এই ফ্যাক্টরি থেকে কিন্তু অনেকে এসেই যাদের বাড়িঘর নিজেদের বাড়ি নেই, যে আপেল গাছ নেই, তো ওরা এখান থেকে এসে কম খরচে অনেক আপেল নিয়ে যায়। কারণ রাশিয়ানরা আপেল দিয়ে জ্যাম, জেলি, আপেলের অ্যাপল পাই এরকম অনেক কিছু তৈরি করে। তো এখান থেকে অনেকেই কম খরচে নিয়ে যায়, যেগুলো দিয়ে পুরো উইন্টার ওরা খাওয়া দাওয়া করতে পারে। আর ভেতরেই ছিল ওদের প্রসেসিং সিস্টেমগুলো সব কিছুই। তো ওরা কিন্তু আমাদেরকে টেস্ট করার জন্য একটা ঝুড়ি থেকে সবাইকে একটা করে আপেল দিছে। আমরা খেয়ে দেখলাম এত মিষ্টি, তো বললাম ঠিক আছে আমরা এক ঝুড়ি আপেল নিব।
এখানে কিন্তু কেজি দরে ছিল, মানে 16 কেজি 15 কেজি। আর এখানে দেখেন 16 কেজির যেগুলো ছিল সেগুলো আবার আপেলগুলো ছোটো ছিল, তাই দামটা একটু কম। আবার 15 কেজির যেগুলো সেগুলো আপেলগুলো একটু বড় ছিল, তো সেই জন্য দামটাও একটু বেশি ছিল। প্রায় এখানে লিখাই আছে 1200 রুবল ছিল। তো আরুষের বাবা আমার বাবা দুজন চেক করে বলতেছিল না, যেটা 15 কেজি আছে কিন্তু আপেলগুলো একটু বড়, সেগুলোই আমরা নিব, দাম বেশি হোক সমস্যা নেই। তো দেখেন ওরা জামাই শ্বশুর মিলে ঝুড়িটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর আমার আরুষ বাবু হচ্ছে গিয়ে ফল এমনিতেও পছন্দ করে, আর আপেল তো অবশ্যই পছন্দ করবে না কিভাবে বলেন, রাশিয়ান ছেলে বলে কথা। সে যে আপেলটা আমাদেরকে ট্রাই করার জন্য দিছে সে একটা খাইছে, তারপরে আরেকটা খাচ্ছিল। তো দেখেন এই পাশে ওদেরকে হেল্পও করছিল আমার বাচ্চা। তো সে বলতেছিল বারবার, মা এই আপেলটা একদম আগুন, কারণ হচ্ছে গিয়ে এই আপেলটা এত মিষ্টি আর এত রসালো ছিল, মানে একটা খাওয়ার পরে সবাই আমরা বলছিলাম না এক ঝুড়ি তো নিতেই হবে। কিন্তু দেখেন কতগুলো আপেল, মানে দেখে মনে হচ্ছিল খুবই অল্প, যখন নাড়া দিচ্ছিলাম মানে 15 কেজি, ভাবা যায় এত এত আপেল আমরা নিয়ে যাচ্ছি বাসায়, জানি না কি করব, সেগুলো দিয়ে কতদিনে খেয়ে শেষ করতে পারবো। তবে আমাদের বারান্দা একটা যেহেতু একটু অনেকটা ঠান্ডা আছে, সেখানে রেখে দিলে দেখা যাবে পুরো উইন্টারটাও আমরা খেতে পারবো। তো তারা আগেই হয়তো শেষ হয়ে যাবে। কিছুদিন আগে আমরা যখন একটা শহরে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বিয়েতে, সেখানেও অনেক আপেল বাগান ছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো তখন আমার মা বাবার এই রাশিয়াতে থাকার কথা ছিল, কিন্তু একটু লেট হওয়ার কারণে ওরা মানে ভিসা পেতে একটু সময় লেগেছিল, সেই কারণে ওরা আসতে পারেনি। সেই সময় আমার খুবই খারাপ লেগেছিল, যা এত সুন্দর একটা জায়গা দেখলাম কিন্তু ওদের সাথে শেয়ার করতে পারলাম না, বা ওরা নিজেদের চোখে দেখতে পারলো না। কিন্তু সেই আফসোসটাও আর রইল না। আর সে বাবাকেও তো অবশ্যই বলবো অসংখ্য ধন্যবাদ, যে এত দূরে মানে এতটা ড্রাইভ করে এত দূরে ওদেরকে নিয়ে আসছে এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। আসলে এরকম শ্বশুর শাশুড়ির সাথে বন্ডিং থাকা বা একটা ফ্রেন্ডলি রিলেশন থাকা, এটাও অনেক ভাগ্যের প্রয়োজন পড়ে, যেটার জন্য আমি বলবো আমি অনেকটাই লাকি যে আমার বাবা মাও যেরকম আমার হাজব্যান্ডকে অনেক ভালোভাবে গ্রহণ করেছে, আমার হাজব্যান্ডও আমার বাবা মাকে মানে নিজেদের বাবা মার সাথে যেরকম আমরা ট্রিট করি ঠিক সেভাবেই ট্রিট করছিল। মানে দেখেন এপাশের বাগানগুলো যেহেতু আমাদের ঢোকার পারমিশন নেই, ওদেরকে নিয়ে আসছে, বলতেছে সামনে থেকে অ্যাটলিস্ট দেখে যান, ভিতরে নাই বা ঢুকলেন সামনে থেকে কয়েকটা ছবি তুলে যান, তাতেও তো মনে হবে যে না অনেক বড় আপেল বাগানের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো ওরা এগুলো নিয়ে ঢং করছিল। আর এপাশে দেখেন আপেল মানে যেগুলো আমরা কিনেছিলাম সেখান থেকে আমরা 2-3টা আপেল করে মানে জায়গায় দাঁড়িয়ে খাওয়া অলরেডি শেষও হয়ে গেছে, কারণ আপেলগুলো এত মিষ্টি ছিল আর এত রসালো ছিল আপেলগুলো। আর সামনে দিকে জানি না আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, গাছে একদম ভরপুর আপেল, ভরপুর যেভাবে বলা যায়, মানে একদম ডগা থেকে আগা পর্যন্ত সব জায়গায় শুধু আপেল আর আপেল। আর কত বড় জমিটা দেখেন, আমার ক্যামেরা যত দূর শেষ দেখা যাচ্ছে সব হচ্ছে শুধু আপেল বাগান। তো এগুলো কিন্তু ওই যে কোম্পানিটা দেখালাম মানে ফ্যাক্টরিটা, ওই ফ্যাক্টরির আন্ডারেই কিন্তু এগুলো ওরা চাষ করে। এগুলো কোনো ব্যক্তি মালিকানাধীন নয় যে একজন ব্যক্তি এই জমিটা নিয়ে এখানে চাষ করতেছে, এরকম না। এবং এই ফ্যাক্টরি থেকেই কিন্তু সিল দিয়ে আপেলগুলো বাজারে যায়। তো কি থেকে হয়ে গেল কি বলেন তো, এসেছিলাম সূর্যমুখীর বাগান দেখাতে ওদেরকে, কিন্তু আপেল বাগান দেখে নিল মধ্যিখান থেকে। যাই হোক, একটা না একটার বাগান তো দেখাতে পেরেছি, একটা সুন্দর সময় তো পার করতে পেরেছি ওদের সাথে। তো যেহেতু প্ল্যান ছিল না এত দূরে আসার, তো সেই কারণে আমরা দুপুরের খাবার দাবারও সাথে নিয়ে বের হইনি। তো আরুষের বাবা বলছিল চলো এখন বাসায় গিয়ে রান্না হবে তারপরে খাওয়া হবে, তার থেকে চলো বাইরে খাওয়া দাওয়া করে নেব। আর যেহেতু রাশিয়ানরা অনেক শাসলিক পছন্দ করে, এবং আমার বাবা মা আসার পরে এই পর্যন্ত শাসলিক খাওয়া হয়নি, তো আমরা যে দোকান থেকে সবসময় শাসলিক কিনে খাই, এটার নাম হচ্ছে শাসলিকনি দোবর, সেখানেই ওদেরকে নিয়ে চলে আসলাম। তো সেখানে সবসময় ফ্রেশ পাওয়া যায় একদম। অলরেডি আমরা যখন আসছি অলরেডি মানে অনেকগুলো শেষও হয়ে গেছে, তৈরি হচ্ছে একদম গরম গরম। ওই যে দেখেন ট্রেগুলোও নেই, গরম গরম নিয়ে এসে জাস্ট রাখা হচ্ছিলো, সেখান থেকে আমরা নিয়ে আসছি একদমই গরম গরম। তো এখানে নিয়েছিলাম চিকেনের শাসলিক প্লাস চিকেনের লুইলা কাবাব বলি এগুলোকে মানে চিকেনের কিমা করে সেটার কাবাব তৈরি করে, এবং মাটনের, যেহেতু আমরা চিকেন আর মাটনই জাস্ট খাবো। আর এপাশে দুটো মরিচ নিছি, এগুলো ম্যারিনেট করা মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল ছিল, তবে একটু টকটক একটু ঝাল ঝাল এরকম একটা ফিল আসে। সাথে আলুর ফ্রাই নিছি, কারণ শাসলিকের সাথে আলুর ফ্রাইটা খুব ভালো যায়, এবং সাথে হচ্ছে পাউরুটি, কারণ আমার ছেলে শাসলিক নিলে অবশ্যই তার পাউরুটির প্রয়োজন পড়ে। তো সবাই প্লেট নিয়েছিলাম, ও সাথে পোলাও ছিল, চিকেন পোলাও ছিল ওদের। তো ভাবলাম সেটাও একটু নেই যেহেতু দুপুর টাইম, এবং আমার মা বাবা যেহেতু বাঙালি মানুষ, ওদের ছোটোবেলা থেকে বড় হয়েছেন, ওরা রাইস খেয়ে, সেই জায়গায় আজকে দুপুরের খাবারে যদি ভাত না খায় কেমন হলো। একদম গরম গরম থাকাতে ওদেরও খুবই ভালো লেগেছে, একদম ভরপেট খেয়ে। তারপর আবার দেখুন যে বক্সে অল্প একটু রয়েও গেছিলো, সেগুলো আবার নিয়ে চলে আসলাম। আর এপাশে আমাদের জামাই শ্বশুর মিলে
বাসার সামনে যেহেতু চলে আসছি, আপেলের ঝুড়িটাকে আবার হাতে নিয়ে নিছে, বাসায় যাব। তো আজকের ঘোরাঘুরিটা আমাদের শেষ হলো এখানেই। অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছি, ভরপেট খাওয়া হয়ে গেছে। এখন গিয়ে বাসায় একটু রেস্ট নিব, সবাই গল্পগুজব করব, আজকের দিনটা কিভাবে কাটলো সেগুলো আরও গল্প হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, মধ্যপথে আমরা একটু গ্রোসারি শপিংও করে নিয়েছিলাম, তো সেটাও আজকে আর দেখাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।